Hello students, I am Shamsul Haq and today I am going to deconstruct and do analysis a poem of class 11 which is Meeting at Night by Robert Browning. At first we have to know about the poet who is Robert Browning. তো শুনি রবার্ট ব্রাউনিং সম্পর্কে কিছু কথা, তাহলে ওনার কবিতার যে মর্মার্থ সেটা আমরা সহজে বুঝতে পারবো। রবার্ট ব্রাউনিং ছিলেন সম্ভবত একমাত্র ইংরেজ কবি যিনি তার সমগ্র সাহিত্য জীবনে প্রেমের কবিতা লিখে গেছেন। ভিক্টোরিয়ান যুগে উল্লেখযোগ্য সব কবিরাই প্রেমের কবিতা লিখে গেছেন এবং বয়সের সঙ্গে সঙ্গে অন্য বিষয়ে সরে গেছেন, কিন্তু ব্রাউনিং কখনোই প্রেমের কবিতা লেখা শেষ করেননি এবং কি তার শেষ কবিতা এসোলেন্ডো, যেটি তার মৃত্যুর দিনে প্রকাশিত হয়েছিল, সেটিতেও প্রেমকে কেন্দ্র করে লেখা আছে। তিনি এলিজাবেথ বেরেটের প্রেমে পড়েছিলেন এবং ইতালিতে পালিয়েছিলেন, শেষ পর্যন্ত বিয়ে করেছিলেন। যেহেতু এলিজাবেথের বাবা তাদের সম্পর্ক মেনে নেননি, তাই তারা গোপনে প্রেম করতেন এবং গোপন মিলনের অভিজ্ঞতা ব্রাউনিংয়ের স্বাভাবিক। যদিও কবিতায় স্পষ্ট বলা নেই যে কবি তার প্রেমে নিজের প্রেম কাহিনী বর্ণনা করেছেন, তবু পরোক্ষে এটি তার নিজের প্রেম কাহিনী। এটি একটি অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম অর লাভ পোয়েম। এবার শুনি কবিতাটির উৎস, সোর্স অফ পোয়েম। এই মূল কবিতাটি 1845 খ্রিস্টাব্দে ড্রামাটিক রোমান্সেস এবং লিরিক্স কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল, যেটিতে রাত্রি ও প্রভাত নামে দুটি বিভাগ ছিল, অর্থাৎ নাইট অ্যান্ড মর্নিং। 1859 খ্রিস্টাব্দে কবি এ দুটিকে আলাদা করে দুটি কবিতা তৈরি করেন, যথা এক নাম্বারটা হচ্ছে মিটিং এট নাইট এবং 2 নাম্বারটা হচ্ছে পার্টিং অ্যাট মর্নিং। এবার দেখি থিম অফ দ্য পোয়েম। দিস ইজ এ লাভ পোয়েম। অনেক গবেষক বলেন দিস ইজ এ অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এবারে অ্যাবাউট পোয়েম অ্যান্ড পোয়েট আর একটু বলছি। কবিতাটিতে নিপুণভাবে প্রেমিকার সঙ্গে মিলিত হওয়ার যাত্রাপথে ক্রমবর্ধমান উত্তেজনা কামনার একটি বিশ্বস্ত প্রমাণ হয়ে উঠেছে। ব্রাউনিং তার প্রেমের কবিতায় প্রেমিকার সৌন্দর্য বা শারীরিক গুণাবলীর বর্ণনা প্রায় করেন না, যা এই কবিতাটিতেও আমরা পাই। ব্রাউনিংয়ের কামনা প্রকাশ পায় নিবিড় ইন্দ্রিয়বোধ, চিত্রকল্প এবং রূপকের মাধ্যমে, যার মধ্যে লুকিয়ে থাকে অনন্য এক ইঙ্গিতময়তা। এই কবিতায় আমরা প্রেমিকের কামনার এই নিবিড় ইন্দ্রিয়ময়তা দেখতে পাব। কৃষ্ণ স্থলভূমি, ধূসর সাগর আর হলুদ অর্ধচন্দ্র ইত্যাদি অভিব্যক্তিগুলি শুধু নিশীথে নৈশ সফরেরই চিত্র অঙ্কন করে না, এর সঙ্গে সঙ্গে প্রিয়া মিলনের সম্ভাবনায় প্রেমিকের মনে বিষাদময়তা থেকে যে উজ্জ্বলতার প্রকাশ ঘটেছে তারাও ইঙ্গিত দেয়। পুরুষের কামনার নিবিড়তা প্রকাশ পেয়েছে আগ্নেয় বলয় অর্থাৎ ফায়ারি রিংলেটস এর চিত্রাঙ্কনের মাধ্যমে। ক্রমশ বিস্তার লাভ করা চন্দ্রলোকিত তরঙ্গগুলি প্রেমিকের মনে কামনার বিস্তারের ইঙ্গিত দিচ্ছে। আবার নারী কামনার লাজুকতা, গোপনীয়তা প্রকাশ পেয়েছে বদ্ধ ঘরের মধ্যে জ্বলন্ত দেশলাই শোলাকার নীল দ্যুতির প্রজ্বলনে। এই কবিতার প্রতিটি লাইনে কোনো না কোনো চিত্র ফুটে উঠেছে যা আমাদের ইন্দ্রিয়বোধকে জাগ্রত করে। এই কবিতায়
কবি মাত্র 4টি পূর্ণাঙ্গ ক্রিয়াপদের ব্যবহার করেছেন, যেগুলি হলো লিভ, স্লিপ, ট্যাপ অ্যান্ড স্ক্র্যাচ। দেখো, এই কবিতাটি 12 লাইনের এবং 6টি লাইন করে 2টি স্ট্যান্জা আছে। এই কবিতায় 2টি দৃশ্য পাওয়া যায়। 1 নাম্বার বিউটি অফ আর্ট, যেখানে বিউটিফুল সাইট আছে, নেচার আছে, এবং 2 নাম্বার অ্যাকশন অফ লাইফ, এবং অ্যাকশন অফ লাইফে আছে নিজের বিলাভড বা প্রেমিকার সঙ্গে মিলন। কিন্তু এই 2টি বিষয়কেই একসঙ্গে পাওয়া সম্ভব নয়, একটা পেলে অন্যটা বাদ যাবে। এখানে যিনি বক্তা আছেন উনি নিজের গতিকে বেছেছেন, নিজের বিলাভডকে বেছেছেন এবং বিউটি অফ নেচারকে ইগনোর করেছেন, ওই দিকে নজর দেননি। মনে রাখতে হবে, ডিউরিং দ্য হোল পোয়েম দেয়ার ইজ এ মুভমেন্ট, এবং যেখানে মুভমেন্ট শেষ সেখানে পোয়েম শেষ। কবিতাটি শুরু হয়েছে সমুদ্র থেকে। বক্তা বা কবি, এখানে আমরা কবি বলতে পারি বা পোয়েট, যাত্রা শুরু করেছেন সমুদ্র থেকে। আসলে তখনকার যুগে ইংল্যান্ডে জলপথে বেশি চলাচল হতো। কবিতাটিতে আমরা পাই মিলনের পর ভয় ছিল, এরকম একটা ঘটনা আমরা পাবো। কারণ ভয় ছিল, তার কারণগুলি হচ্ছে গোপনে মিলনের জন্য, পুনরায় মিলন হবে কিনা এই জন্য বা এই সন্দেহে, অথবা মান সম্মান যেতে পারে এই জন্য। আরেকটি কারণ হলো যদি ধরা পড়ে যায়, কারণ এটা ছিল সিক্রেট মিটিং। আর আনন্দ ছিল দীর্ঘ প্রতীক্ষার পর মিলনের। এবারে চলো কবিতাটির রিসাইটেশনটা একটু শুনি। মিটিং এট নাইট বাই রবার্ট ব্রাউনিং। The grey sea and the long black land, and the yellow half moon large and low, and the startled little waves that leap in fairy ringlets from their sleep, as again the cove with pushing prow, and quench its speed in the slushy sand. Then a mile of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears. A tap at the pane, the quick sharp scratch, and blue spark of a lighted match, and a voice less loud through its joys and fears than the 2 hearts beating each to each. This is the recitation of this poem. এবারে এই কবিতাটির বেঙ্গলি ডিসক্রিপশন, লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালাইসিস করছি। দেখো, ফার্স্ট লাইনটা আরেকবার পড়ি। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। গ্রে বলতে ধূসর, সি মানে সমুদ্র, অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। আবার বলছি, তাহলে গ্রে সি মানে হলো ধূসর সমুদ্র। Grey sea, actually the sea usually looks the blue, but the poet here sees the sea as grey. The color grey stands for hopeless. It indicates that the sea is a stumbling block between the poet lover, means poet, and his beloved. অর্থাৎ সমুদ্র সাধারণত নীল দেখায়, কিন্তু কবি এখানে ধূসর সমুদ্রের কথা বলেছেন। ধূসর রং হতাশার প্রতীক। কবি বোধ হয়
ইঙ্গিত করতে চাইছেন যে ধূসর সমুদ্রটা কবি ও তার প্রেমিকার মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেখো, লং ব্ল্যাক, লং অর্থাৎ লং কোস্ট লাইন, দীর্ঘ তটরেখা, আর ব্ল্যাক মানে কালো বা অন্ধকার, বিকজ ইট ইজ নাইট টাইম অ্যান্ড দ্য কোস্ট লুকস ব্ল্যাক। এখন রাত্রি, তাই সমুদ্র থেকে তটরেখা অন্ধকার দেখাচ্ছে। এখানে দেখো, গ্রে অ্যান্ড ডার্ক আর টু নেগেটিভ ওয়ার্ডস। কবিতার শুরুতেই দুটো কথা গ্রে আর ডার্ক কবি মনের সংশয়কে বোঝাচ্ছে, অর্থাৎ কারণ দ্য মিটিং উইল বি সাকসেসফুল অর নট, মানে সাক্ষাৎকারটা সফল হবে কিনা এর সংশয়। আবার বলছি, গ্রে অ্যান্ড ব্ল্যাক এই দুটি নেগেটিভ কালার, এবং গ্রে অ্যান্ড ব্ল্যাক আবার দুটি বিপরীত কালার। এর দ্বারা কবি এবং ওনার লাভার দুজনে আলাদা থাকেন এটা বোঝাচ্ছে এখানে, এবং এতে কবির যে মনে পেইন সৃষ্টি হয়েছে তাও এই কালার দিয়ে বোঝাচ্ছে। আরও বলছি, এই দুটি কালার দিয়ে বোঝাচ্ছে যে সময়টা ছিল নাইট। আরও অনেক কালার বা সিম্বল আছে যা প্রকাশ করে যে সময়টা ছিল রাত। অ্যাকচুয়ালি রবার্ট ব্রাউনিং ফেল ইন লাভ, আগে বলেছিলাম যে কবি এলিজাবেথ ব্যারেটকে ভালোবাসতেন, যার নাম পরে হয় এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথের বাবা ছিলেন ভীষণ শক্ত। এলিজাবেথের ওনারা 5 ভাই বোন ছিলেন, আর তার বাবা রুল করে দিয়েছিলেন যে তার চিলড্রেনদের কোনোদিন বিয়ে দিবেন না। দেখো, এই কবিতায় আমরা কতগুলি ইমেজারি পাবো। ইমেজারি বলতে এমন কিছু কল্পিত ছবি যা অনেক অর্থ প্রকাশ করে, এবং কিছু পার্সোনিফিকেশন পাবো। এই পার্সোনিফিকেশন বলতে কোনো নির্জীব বস্তুকে বা পদার্থকে পার্সন বা মানুষের সঙ্গে বা মানুষের অ্যাক্টিভিটিসের সঙ্গে তুলনা করাকে বলে পার্সোনিফিকেশন। এবার দেখো, তারপরে পরে দেখো, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। দেখো, ইয়েলো মানে হলুদ, দ্য মুন এপিয়ার্স টু বি ইয়েলোইশ রেদার দেন হোয়াইটিশ, মানে কবির চোখে চাঁদকে সাদার বদলে হলুদ লাগছে। আর হাফ মুন মানে অর্ধচন্দ্র, কারণ চাঁদকে কখনো অর্ধেক দেখায় আমরা জানি। লার্জ মানে বিশাল, আসলে দ্য মুন লুকস লার্জ অন দ্য সি, সমুদ্রের উপর চাঁদকে বড় দেখায়। Actually, the poet wants to say that his love is deep and large. Next, low মানে নিচে, অর্থাৎ চাঁদকে নিচে দেখাচ্ছে। এর দ্বারা the poet wants to say that he can reaches to his beloved, অর্থাৎ তিনি তার লেডি লাভারের কাছে পৌঁছতে পারবেন। আবার বলছি, শুরুতেই দুটো কথা আমরা পেয়েছিলাম, গ্রে অ্যান্ড ডার্ক। এর দ্বারা বোঝাচ্ছে কবি মনের সংশয়, অর্থাৎ তিনি তার লাভারের কাছে যেতে পারবেন কিনা, যেহেতু এটা ছিল একটা সিক্রেট মিটিং। আবার তিনি আশা করছেন যে তিনি তার লাভারের কাছে যেতে পারবেন। নেক্সট দেখো, অ্যান্ড দ্য স্টার্টেলড লিটল ওয়েভস দ্যাট লিভ। দেখো,
স্টার্টেলড মানে হলো চমকিত, কিন্তু এখানে বোঝাচ্ছে জাম্প মানে লাফানো। কবি এটাকে এখানে পার্সনিফাই করেছেন। পার্সনিফিকেশনটা একটু বলেছি আগেই, অর্থাৎ লিপ অর্থাৎ লাফানো, মানে ওই সমুদ্রের ছোট ছোট তরঙ্গগুলি যেন মানুষের মতো, মানে কোনো কিছু প্রাণীর মতো লাফাচ্ছে, এটাকে এখানে বলা হচ্ছে পার্সনিফিকেশন। লিটিল মানে ছোট, ওয়েভস মানে সমুদ্রের ঢেউ। আর আবার দেখো লিপ, লিপ মানে হচ্ছে টু জাম্প ওর ঝাঁপ দেওয়া। আগে একটু বললাম এটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন, মানে কোনো প্রাণীর মতো যেন তরঙ্গগুলি লাফাচ্ছে বা ঝাঁপ দিচ্ছে। নেক্সট দেখো, ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ। দেখো ফায়ারি মানে অফ ফায়ার অর্থাৎ আগুনের, আর রিংলেটস মানে হলো স্মল রাউন্ড শেপড অ্যাজ রিংস। তাহলে ফায়ারি রিংলেটস মানে হলো আগ্নেয় বলয়। আসলে সমুদ্রের ঢেউ যখন পাড়ে এসে পড়ে বা ভাঙে, তখন তাতে অজস্র ছোট আংটির মতো গোলাকার জলের রিং দেখা যায়। ঢেউগুলোতে চাঁদের হলুদ আলো পড়ে, বা বলতে পারি কবি রাতে হয়তো লন্ঠন নিয়ে যাচ্ছিলেন, তার আলো পড়ে, অথবা সমুদ্রের তীরে ফসফরাসের প্রভাবে জ্বলন্ত মনে হচ্ছে। তাই কবি বলেছেন ফায়ারি রিংলেটস। নেক্সট দেখো, ফ্রম দেয়ার স্লিপ, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, ছোট ঢেউগুলো তীরভূমিতে ভাঙার আগে শান্ত, মনে হয় যেন তারা ঘুমোচ্ছে। দেখো, as I gain the cove with pushing prow, as I gain the cove, এখানে গেইন মানে হলো অ্যাকচুয়ালি ফাইন্ড, কিন্তু এখানে এখানে বোঝাচ্ছে পৌঁছানো। এই যে গেভ দ্য কোভ উইথ পুশিং প্রো, দেখো কোভ মানে হলো স্মল বে ওর ক্ষুদ্র উপসাগর বা খাড়ি, আর পুশিং মানে হলো ধাক্কা দেওয়া হয়েছে এরকম। আর প্রো, প্রো হচ্ছে ফ্রন্ট পার্ট অফ দ্য বোট অর শিপ, অর্থাৎ জাহাজ বা নৌকার সামনের যে ছুচালো অংশটা আছে সেটা। নেক্সট পড়ি, অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড। দেখো আই আছে, তারপরে এপোস্ট্রফি কমা দেওয়া আছে। দিস ইজ দ্য শর্ট ফর্ম অফ ইন, অর্থাৎ ইন দ্য স্লাসি স্যান্ড। দেখো ওয়ার্ডগুলো মিনিং দেখো, কোয়েঞ্চ ধীরে ধীরে কমানো, অর্থাৎ স্লো ডাউন। আর স্পিড মানে তো গতি। স্লাসি, স্লাসি মিনস ফুল অফ মাড, অর্থাৎ কাদাযুক্ত। আর স্যান্ড, এখানে স্যান্ড মানে হচ্ছে বালি বা তীরভূমি। দেখো স্লাসি স্যান্ড, এখানে একই ধরনের সাউন্ড দিয়ে পরপর দুটো শব্দকে লেখা হয়েছে, আর যাদের মানে শুরুটা একই ধরনের, এটাকে বলে এলিটারেশন। এরকম আরও আছে, সেটা আবার পরে বলবো। আবার বলছি, এলিটারেশন, স্লাসি স্যান্ড। দেখো স্লাসি অ্যান্ড স্যান্ড, এই দুটো ওয়ার্ডের প্রথম যে উচ্চারণটা বা প্রোনাউন্সিয়েশনটা প্রায় একই রকম, স্লাসি স্যান্ড, স্লাসি স্যান্ড, এরকম ঘটনাকে মানে ইউজটাকে বলা হচ্ছে এলিটারেশন। এরকম আরও আছে, পরে আবার বলছি। তাহলে
এই পরের যে লাইনগুলো পড়লাম আমরা আবার একটু বুঝে নিই। In fire ringlets from their sleep as a gain the cope with pushing pro, অর্থাৎ আর একটু বলি, and quench its speed in the slushy sand. উনি কবি বলছেন যে যেই মাত্র আমি খাড়িতে বা সমুদ্রের তীরে পৌঁছালাম, আমার বোটটিকে, উনি একটা ছোট বোট নিয়ে যাচ্ছিলেন সম্ভবত, সেই বোটটির সামনের বা অগ্রভাগটিকে যখন তীরের দিকে ধীরে ধীরে পৌঁছে দিলেন, তারপর তিনি একটা স্লাসি স্যান্ড পেলেন, অর্থাৎ কাদাযুক্ত একটা তীরভূমি পেলেন। একটু উপরে 3টি লাইন আবার দেখো। প্রথম 3টা লাইনে দেখো 4টি অ্যান্ড ইউজ করা হয়েছে এবং পুরো পোয়েমটাতে মোট 7টি অ্যান্ড ইউজ করা হয়েছে। কবি ইচ্ছা করে এটা করেছেন, অর্থাৎ কবি অনেকগুলি অ্যান্ড ইউজ করেছেন এটা বোঝাতে যে হাউ ফার হি ক্যান গো। তিনি বোঝাতে চাইছেন যে তার লাভারের জন্য তিনি অনেক দূর পর্যন্ত যেতে পারেন, কারণ কোনো জিনিস লম্বা হলে এরকম অনেক অ্যান্ড ইউজ করা হয়। নেক্সট দেখো, দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। এই লাইনটা দেখো, ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, অর্থাৎ অল্প গরম, গরম তো না, উষ্ণ। আর সি সেন্টেড বিচ, সি মানে সমুদ্র, সি সেন্টেড মানে হলো হ্যাভিং দ্য স্যান্ট অফ স্যালাইন ওয়াটার, অর্থাৎ নোনা জলের গন্ধযুক্ত। আর বিচ মানে হলো সমুদ্র তীর বা সমুদ্রের তীর। দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। নেক্সট দেখি, 3 fields to cross till a farm appears. 3 fields মানে 3টি মাঠ বোঝাচ্ছে। Actually, the poet had to cross 3 fields on his way to his destination. কবিকে তার গন্তব্যস্থানে পৌঁছাতে 3টি মাঠ পার হতে হলো। তো ক্রস মানে হলো পার হওয়া, আর টিল মানে হলো যতক্ষণ না, অর্থাৎ আনটিল। এ ফার্ম মানে একটা খামার বাড়ি, এপিয়ার্স মানে দেখা দিল, অর্থাৎ খামার বাড়িতে পৌঁছানো মানে খামার বাড়ি যতক্ষণ না দেখা দেয় ততক্ষণ তাকে 3টি মাঠ পার হতে হলো। নেক্সট দেখো, ভেরি ইন্টারেস্টিং আছে। A tap at the pane, the quick sharp scratch and blue spark of a lighted match. দেখো একটু মানেগুলো বলি। ট্যাপ means লাইট নোয়িং, লাইট নকিং, অর্থাৎ মৃদু টোকা দেওয়া, মানে আলতো করে টোকা দেওয়া, ট্যাপ বলা হচ্ছে এটাকে। আর পেন, পেন মানে হলো উইন্ডো পেন, অর্থাৎ জানালার শাঁসি। তাহলে জানালার শাঁসিতে আলতো করে টোকা দেওয়া বোঝাচ্ছে এখানে। এই লাইনটা শেষের দিকে একটু আরো বলি, দ্য কুইক শার্প স্ক্র্যাচ। এই শার্প স্ক্র্যাচ আবার আমরা একটা এলিটারেশন পাচ্ছি, শার্প স্ক্র্যাচ। শার্প এর ফার্স্ট উচ্চারণটা হচ্ছে শার্প, স্ক্র্যাচ এই যে একটা উচ্চারণের মিল আছে প্রথম এই উচ্চারণে আর কি, দুটো শব্দের এই একই উচ্চারণযুক্ত দুটি শব্দকে পরপর ইউজ করার যে বিষয়টা, এটাকেই বলা হচ্ছে এলিটারেশন। তাহলে আমরা আবার একটা এলিটারেশন পেলাম। আচ্ছা, আবার বলি, এ ট্যাপ এট দ্য পেন, দ্য কুইক শার্প স্ক্র্যাচ, অর্থাৎ জানালা শাঁসিতে
একটু মৃদু টোকা। অ্যাকচুয়ালি এটা হতে পারে একটা সিম্বল, যে আমি যদি এরকম টোকা মারি, দেন ইউ ক্যান থিঙ্ক দ্যাট আই হ্যাভ কাম। মানে এটা একটা ওদের আন্ডারস্ট্যান্ডিং ছিল হয়তো, মনে হচ্ছে। তারপর দেখো, অ্যান্ড ব্লু স্পট অফ এ লাইটেড ম্যাচ। ব্লু মানে হলো নীল, আর ব্লু স্পট হলো দেশলাই কাঠি দেশলাই জ্বালালে যেমন দেশলাই জ্বালানোর পর দেখবা একটা নীল রঙের আভা বের হয়, সেটা হচ্ছে ব্লু স্পট। এখানে লাইটেড ম্যাচ, এই লাইটেড ম্যাচ উল্লেখ করার মানে হলো ফায়ার। কবি প্রথমেই বলেছিলেন ফায়ারি রিংলেটস, আবার তিনি ফায়ারের কানেক্ট করিয়েছেন। হেয়ার ফায়ার মিনস ইট ইজ আ সাইন অফ ডেঞ্জার অ্যান্ড সাইন অফ প্যাশন। এখানে কবি ভেরি এক্সাইটেড টু মিট হিজ বিলাভড, এবং তার সঙ্গে সঙ্গে ভয়ও হচ্ছে। এটাকে ওই ফায়ার দিয়ে সিম্বলাইজ করা হয়েছে। আগেই বলেছি তখন ছিল ভিক্টোরিয়ান যুগ, সে সময় রাত্রে কোনো মহিলার সঙ্গে গোপনে দেখা করা ছিল এ কাইন্ড অফ ক্রাইম। এখনও আছে, তবে তখন খুব স্ট্রিক্ট ছিল। এলিজাবেথের ফাদার ছিলেন কমপ্লিটলি এগেনস্ট ম্যারেজ, এই জন্য ভয় ছিল যদি তারা ধরা পড়ে যান। মিলনের জন্য আনন্দও হচ্ছিল। এটা আমরা একটু পরেই পাবো। আচ্ছা, এ ট্যাপ এট দ্য পেন, দ্য কুইক শার্প স্ক্র্যাচ। এই যা আবার আসো, দেখো শার্প স্ক্র্যাচ। কুইক মানে হলো তাড়াতাড়ি, আর শার্প মানে হলো তীক্ষ্ণ, আর স্ক্র্যাচ মানে হলো আঁচড়ের শব্দ, মানে দেশলাই কাঠি দিয়ে ঘষলে যেমন একটা শব্দ হয়, ওটাকে স্ক্র্যাচ বলা হচ্ছে। অ্যান্ড ব্লু স্পট অফ এ লাইটেড ম্যাচ, অর্থাৎ জানলার শার্সিতে মৃদু টোকা দেওয়ার পর ভিতর থেকে একটা দ্রুত দেশলাই কাঠি জ্বালানোর ঘর্ষণের শব্দ পাওয়া গেল। নেক্সট দেখো, অ্যান্ড এ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স। দেখো জয়েস অ্যান্ড ফিয়ার্স, একটু মানেটা বলি। ভয়েস মানে হলো কণ্ঠস্বর, আর লেস লাউড মানে হলো মৃদু শব্দ, আর জয়েস মানে হলো আনন্দ। এখানে সাক্ষাতের আনন্দ বোঝাচ্ছে। আর ফিয়ার মানে তো বললাম ভয়। নেক্সট দেখো, দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। দেন মানে হচ্ছে আর বিটিং, হার্টস বিটিং, বিটিং মানে হচ্ছে হৃদস্পন্দন, অর্থাৎ হার্টস বিটিং মানে হচ্ছে টু হার্টস বিটিং, অর্থাৎ দুজনের হার্টের স্পন্দন বা হৃদস্পন্দন। আর ইচ টু ইচ মানে হলো একে অপরের, অর্থাৎ ইচ আদার মানে তারা দুজনে স্পর্শে আছে। এখানে কবি বলছেন যে তার প্রেমিকার মৃদু কণ্ঠস্বরের চেয়ে তাদের হার্ট বিটিং এর শব্দটা বেশি মনে হচ্ছিল। আবার বলছি, দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, অর্থাৎ আগের লাইনটা আসি, অ্যান্ড এ ভয়েস লেস লাউড, অর্থাৎ ওই কি বলে যে জানলা সার্সিতে ঠোকা মারার পর ভিতরে যে একটা দেশলাই কাঠির জ্বালানোর শব্দ পাওয়া গেল। তারপরে হয়তো পোয়েট সেই ঘরে পৌঁছে গেছেন তার বিলাপদের কাছে। তারপরে তারা যখন কাছাকাছি এসেছেন সেই ঘনিষ্ঠ মুহূর্তে তাদের একটা ভয় ছিল, অবশ্যই জয়ও মানে আনন্দও ছিল, কিন্তু এই যে একটা আনন্দের মধ্যে একটা ভয় ছিল, তার ফলে তাদের যে তার বিলাপ অর্থাৎ লেডি লাভের যে কণ্ঠস্বরটা, মানে কণ্ঠস্বর ছিল, তার থেকে দুজনের
হৃদস্পন্দনটাই নাকি বেশি ছিল কবি বলছেন। অর্থাৎ যেহেতু আনন্দের মধ্যে আবার ভয়ও আছে, তাই তাদের হার্টবিটটা একটু হাই স্পিডে ছিল। তাই কবির প্রেমিকার যে মৃদু কণ্ঠস্বর, তার থেকে হৃদস্পন্দনের আওয়াজটা একটু বেশি ছিল উনি বলছেন। এবারে একটা সুন্দর জিনিস দেখো, কবিতাটির রাইমিং স্কিম দিয়েও সুন্দর একটা বিষয় জানা যাচ্ছে। প্রথমে রাইমিং স্কিমটা কি করে বের করতে হয় সেটা একটু জেনে নাও। দেখো, প্রথম স্ট্যাঞ্জার যে 6টি লাইন আছে বা সেকেন্ড স্ট্যাঞ্জার যে 6টি লাইন আছে, প্রত্যেকটি লাইনের শেষ যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটির উচ্চারণটা আমরা শুনব। প্রথম লাইনের শেষে দেখো ল্যান্ড, দ্বিতীয় লাইনের শেষে আছে লো। আচ্ছা, প্রথম লাইনের শেষে যে ল্যান্ড পেলাম, এই ল্যান্ডের পাশে আমরা ইংলিশ অ্যালফাবেট এ দিয়ে প্রকাশ করব। ল্যান্ডকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। তার নিচে আমরা পেলাম লো। আচ্ছা, আগে ল্যান্ডের সঙ্গে পরে লো এর কিন্তু কোনো উচ্চারণগতভাবে মিল নেই। তাহলে এটাকে আমরা, অর্থাৎ লোকে আমরা বি, অ্যালফাবেটিক্যালি বি দিয়ে প্রকাশ করলাম। নেক্সট থার্ড লাইনে আছে লিপ। দেখো, এই লিপ যে উচ্চারণটা পেলাম, এটার সঙ্গে আগের দুটি ওয়ার্ডের উচ্চারণের কোনো মিল নেই, তাই অ্যালফাবেটিক্যালি এটাতে আমরা সি দিলাম। নেক্সট স্লিপ। স্লিপ আর আগের যে লিপ ছিল, এই দুটি ওয়ার্ডের কিন্তু উচ্চারণটা একই, তাই স্লিপে আর নতুন করে লেটার দেওয়া যাবে না। ওই আগের যে লিপ ছিল, লিপের জন্য যে আমরা সি দিয়েছিলাম, এখানেও আমরা স্লিপের জন্য সি দিলাম। তারপর দেখো প্রো। তাহলে প্রো উচ্চারণটা কিন্তু আগের যে লো ছিল তার মতোই একই রকম উচ্চারণ, অর্থাৎ একই রকম উচ্চারণ হবে, ওই লেটারটা আবার ইউজ করতে হবে। তাহলে লোতে যে আমরা বি ইউজ করেছিলাম, এখানেও অর্থাৎ প্রোতেও আমরা বি ইউজ করলাম। তারপরে স্যান্ড। দেখো, একদম ফার্স্ট লাইনের শেষে ছিল ল্যান্ড, এখন স্যান্ড। ল্যান্ড আর স্যান্ড দুটি ওয়ার্ডের উচ্চারণ কিন্তু একই রকম, তাই ওই ল্যান্ডের জন্য যে এ দিয়েছিলাম, স্যান্ডও আমরা এ দিলাম। তাহলে এই ফার্স্ট 6টি লাইনের শেষের যে উচ্চারণগুলিতে আমরা সিমুলাইজ করলাম ইংলিশ লেটার দিয়ে, এ বি সি সি বি এ, এটা হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জার রাইমিং স্কিম। আবার বলছি, এ বি সি সি বি এ। এবার সেকেন্ড স্ট্যাঞ্জাতে আসো। সেকেন্ড স্ট্যাঞ্জার লাস্ট প্রথম লাইনটার শেষের যে ওয়ার্ডটা, উচ্চারণটা হচ্ছে বিচ। দেখো, বিচ উচ্চারণটার সঙ্গে আগের ওয়ার্ডের কোনো উচ্চারণের মিল নেই, তাই এটা আবার সম্পূর্ণ নতুন একটা লেটার নেব। অ্যালফাবেটিক্যালি এটাতে আসবে ডি। তারপরে দেখো পরের লাইনটার শেষে এপিয়ার্স। এপিয়ার্সেও এর সঙ্গে অন্য কোনো ওয়ার্ডের মিল নেই উচ্চারণগতভাবে, তাই এটাতে দিব ই। এজ ইউজুয়াল স্ক্র্যাচ। স্ক্র্যাচ এর সঙ্গে আগের কোনো ওয়ার্ডের মিল নেই, তো এটাতেও আমরা তারপরে মানে লেটার দিব অ্যালফাবেটিক্যালি এফ। তারপরে আছে ম্যাচ। এবার দেখো, স্ক্র্যাচ আর ম্যাচ এই দুটি ওয়ার্ডে কিন্তু উচ্চারণটা মিল আছে, তাই স্ক্র্যাচের সঙ্গে আমরা পাশে আমরা এফ দিয়েছিলাম, ম্যাচের পাশেও এফ দিয়ে সূচিত করব। নেক্সট ফিয়ার্স। এই ফিয়ার্স আর উপরে এপিয়ার্স উচ্চারণটা একই রকম, তাই এপিয়ার্সকে আমরা ই দিয়ে প্রকাশ করেছিলাম, তাই ফিয়ার্সকেও ই দিয়ে প্রকাশ করব। ফিয়ার্সের পাশেও ই লিখলাম। ইচ, লাস্টে ইচ। ইচের সঙ্গে সেকেন্ড স্ট্যাঞ্জার প্রথম লাইনের শেষে ছিল বিচ। এই বিচ আর ইচ
উচ্চারণটা একই রকম আছে, তাই ইচের পাশে আমরা ডি দিব। তো দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ড যে রাইমিং স্কিমটা পেলাম, ডি ই এফ এফ ই ডি। দেখো এই দুটো স্ট্যান্ডার্ড একটা সুন্দর একটা বিষয় আমরা পাবো। দেখো প্রথম স্ট্যান্ডার্ড ছিল এ বি সি সি বি এ। দেখো উল্টা দিকে আসো, এ বি সি সি বি এ, একটা মজার জিনিস। আবার পরে দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ড ডি ই এফ এফ ই ডি। এটা যদি উল্টা দিকে আসি, ডি ই এফ এফ ই ডি। দেখো এই যে একটা বিষয় পেলাম যে দুটি রাইম স্কিমেই আমরা যেদিক থেকে আসি না কেন আমরা একই রকম পাচ্ছি। এই বিষয়টাকে বলা হয় প্যালিন্ড্রম। আবার বলছি, এটাকে বলা হয় প্যালিন্ড্রম। মানে হলো উল্টো দিক থেকেও যদি একই রকম, অর্থাৎ যে দিক থেকেই পড়ি না কেন, যদি একই রকম রাইমিং স্কিমটা পাওয়া যায় তাকেই বলা হয় প্যালিন্ড্রম। এই প্যালিন্ড্রম ইউজ করে বোঝাতে চেয়েছেন কবি যে দুজনের দুদিকে লাভ ইজ ইকুয়াল অ্যান্ড নেভার এন্ডিং, কারণ এটা লুপের মতন চলবে, অর্থাৎ তাদের লাভ ইজ আনএন্ডিং। এবং দ্য স্পিকার wants to say that the speaker or poet wants to say that my love is pure and deep, and from that side she has same kind of love for me. আরেকটা বিষয় দেখো, স্ট্যাঞ্জা ওয়ানে পরপর দুটো লাইনের মিল আছে। দেখো লিভ অ্যান্ড স্লিপ। স্ট্যাঞ্জা টুতেও পরপর দুটো লাইনের মিল আছে। দেখো মাঝখানে স্ক্র্যাচ অ্যান্ড ম্যাচ। দুটো স্ট্যাঞ্জাতেই এরকম দুটো করে লাইন একদম মিডিলে আছে। এটা কবি ইচ্ছা করে করেছেন। আচ্ছা, এটাকে বলা হচ্ছে কাবলেট, অর্থাৎ একই উচ্চারণগত শব্দ যখন দুটো লাইনে পরপর ইউজ করা হয় এই জোড়াটাকে বলা হচ্ছে কাবলেট। আর এই কাবলেট ইউজ করে কবি বলতে চেয়েছেন মানে আমার ভালোবাসা একদম সেন্টারে আছে আর বাকি সব পরে। এটা বোঝাতে চেয়েছেন কবি এর মধ্য দিয়ে যে হিজ লাভ ইজ এভরিথিং, বাকি সব কিছু তাকে ঘিরে আছে। এই কবিতায় জানা যায় যে হি বিলিভস অনলি লাইফ নট ন্যাচারাল বিউটি। আর যখনই তার দেখা হয়ে গেল তিনি আর কিছু লেখেননি, মানে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি এখন স্যাটিসফাইড, আর কিছু চান না। দ্যাট মিনস হিজ লাভ ওয়াজ ভেরি ডিপ অ্যান্ড পিওর, সো দিস পোয়েম ইজ এ লাভ পোয়েম। এবারে আরো একটু ইম্পর্টেন্ট আলোচনা করি তোমাদের সুবিধার্থে, অনেক কোশ্চেনে তোমরা এগুলো পাবা। কবিতাটিতে দেখি কি কি পোয়েটিক্যাল টার্ম ইউজ করা হয়েছে। প্রথমে দেখো কিছু কালার ইউজ করা হয়েছে, কবি কিছু কালার ইউজ করেছেন। দেখো নাম্বার 1 গ্রে, নাম্বার 2 ব্ল্যাক, নাম্বার 3 ইয়েলো, নাম্বার 4 ফায়ারি অর্থাৎ আগুনের মতো, নাম্বার 5 ব্লু। নাম্বার 2 মানে পরের বিষয়টা বলছি, কিছু ইমেজারি বা সাইট ইউজ করেছেন কবি এখানে। এই ইমেজারিগুলোর মধ্যে হচ্ছে ভিজুয়ালি ইমেজারি, এর মধ্যে গ্রে সি, ব্ল্যাক ল্যান্ড, ইয়েলো মুন, স্টার্টেলড লিটল ওয়েভস, ফায়ারি রিংলেটস এবং ব্লু স্পট। এগুলো হচ্ছে ভিজুয়ালি ইমেজারি, অর্থাৎ যেগুলো আমরা কল্পনা করে দেখতে পাই। পরের বিষয় দেখো
অডিটরি ইমেজারি অর্থাৎ সাউন্ড টু হিয়ার, মানে সাউন্ড আছে এরকম, যেমন দেখো ট্যাপ এট দ্য পেন, সার্ভ স্ক্র্যাচ, ভয়েস লেড লাউড, হার্ট বিটিং, এগুলোতে শব্দ হয়। নেক্সট দেখো স্মেল অর olfactory ইমেজারি অর্থাৎ যেগুলো গন্ধ অনুভূতি। এটার মধ্যে হচ্ছে সি সেন্টেড বিচ। আর ধরনের আছে টেকটাইল ইমেজারি অর্থাৎ যেগুলো স্পর্শ করা যায়, যেমন স্লাসি স্যান্ড, তারপরে ওয়ার্ম বিচ, এগুলো হচ্ছে স্পর্শ করার মতন। আর একটা বিষয় দেখো ল্যাঙ্গুয়েজে কি কি ইউজ করেছেন, অর্থাৎ ফিগার অফ স্পিচ, মানে বাংলা যেটা আমরা অলংকার ব্যবহার করি, কবিতা দেখি অলংকার। এর মধ্যে আছে পার্সনিফিকেশন, আগে একটু বলেছিলাম, কথায় কথায় তিনি পার্সনিফিকেশন ব্যবহার করেছেন। দেখো স্টার্টেলড ওয়েভস, দে লিপ, এগুলো হচ্ছে পার্সনিফিকেশন। তারপরে তিনি ইউজ করেছেন মেটাফোর অর্থাৎ উপমা দেওয়া, যেমন ফায়ারি রিংলেটস, এটা দিয়ে বোঝানো হয়েছে যেন তার লেডি লাভারের মুখটা যেন লাল টুকটুকে। আর একটা বিষয় ইউজ করেছেন যেটা আগে একটু বলেছিলাম, এলিটারেশন, কোথায় কোথায় আছে, যেমন লং ল্যান্ড, লার্জ লো, পুশিং প্রো, স্লাসি স্যান্ড, সি সেন্টেড, ফিল্ডস ফার্ম, লেস লাউড। এখানে একটু বলি, এদের মধ্যে কয়েকটি পরপর আছে আর কয়েকটি মাঝে অন্য ওয়ার্ড ঢুকে আছে, যেমন লং ব্ল্যাক ল্যান্ড, এই লং ল্যান্ডের মাঝে ব্ল্যাক ওয়ার্ডটা ঢুকে আছে, এটা পোয়েটিক্যাল ইউজড, তাই আমরা লং ল্যান্ড ধরব। এগুলি হচ্ছে এলিটারেশন ইউজ করেছেন কবি। তোমাদের এই সমস্ত বিষয়গুলো খুব উপকারে আসবে আশা করছি কবিতাটি বুঝতে পেরেছ। যদি ভালো লাগে তো ভিডিওটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেন করবা, আমি চেষ্টা করব সেগুলি উত্তর দিতে। সবাই ভালো থেকো।